দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রদের ইতিহাস বিষয় তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য। আজকের পাঠদান বিষয় ভারতে মুঘল সাম্রাজ্যের ক্রমিক অবক্ষয় এবং আঞ্চলিক শক্তির উত্থান, দক্ষিণ ভারতে ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার কারণ ও তার সংক্ষিপ্ত বিবরণ, এবং এই প্রতিদ্বন্দ্বিতায় ইংরেজদের সাফল্য অথবা ফরাসিদের ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা করতে চলেছি। ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আজকের পাঠদান বিষয়টি তোমরা মনোযোগ সহকারে অনুধাবন করার আলোচনার সূচনায় প্রথমেই বলি ভারতের মুঘল সাম্রাজ্যের ক্রমিক অবক্ষয় এবং আঞ্চলিক শক্তির উত্থান বিষয় নিয়ে। সাম্রাজ্যের বিশালতা, জনসংখ্যা, আর্থিক সম্পদ ও সামরিক বলের দিক থেকে সমগ্র বিশ্বের মধ্যযুগের ইতিহাসে মুঘল সাম্রাজ্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, ঔরঙ্গজেবের আমলে সেই সাম্রাজ্য কাবুল থেকে গৌহাটি এবং কাশ্মীর থেকে সুদূর দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছিল। ইতিপূর্বে ভারতের ইতিহাসে এত বৃহৎ সাম্রাজ্য আর কখনো স্থাপিত হয়নি। কিন্তু 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে সেই মুঘল সাম্রাজ্য দ্রুত অবনতির দিকে এগিয়ে যায় এবং পরবর্তী 50 বছরের মধ্যে মুঘল সম্রাটগণ নামমাত্র শাসকে পরিণত হন। পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বলতা, তাদের ব্যর্থতা প্রভৃতি কারণে অষ্টাদশ শতকে ভারতে অনেকগুলি আঞ্চলিক শক্তির উত্থান ঘটতে থাকে। এই সকল আঞ্চলিক শক্তিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুর্শিদ কুলি খাঁর নেতৃত্বে বাংলা, নিজামুল মুলক বা মীর করম উদ্দিন চিনকিলিস খাঁর নেতৃত্বে হায়দ্রাবাদ রাজ্য, সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা রাজ্য, হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য, পেশওয়াদের নেতৃত্বে মারাঠা শক্তি, এছাড়াও আরও কিছু আঞ্চলিক শক্তি ছিল। এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে রাজপুত রাজ্য, রাজপুতানার মারওয়ার ও অম্বর রাজ্য, দিল্লি, আগ্রা, মথুরা অঞ্চলের ভরতপুর রাজ্য, এছাড়াও পাঞ্জাবে রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখ শক্তির উত্থান ঘটতে থাকে। এখন আমি তোমাদের এই আঞ্চলিক শক্তিগুলি সম্পর্কে কিছু বলি। প্রথমেই বলি যে বাংলা সম্পর্কে। বাংলায় কেন্দ্রীয় মুঘল শক্তির অপদার্থতার সুযোগে মুর্শিদ কুলি খাঁ বাংলাকে একটি স্বাধীন রাজ্যে পরিণত করেন। 1700 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তার বিশ্বস্ত অনুচর মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান বা রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী নিযুক্ত করেন। কর্মদক্ষ মুর্শিদ কুলির নেতৃত্বে অচিরেই বাংলার রাজস্ব ব্যবস্থার উন্নতি ঘটতে থাকে। মুঘল সাম্রাজ্যের দুর্দিনে অর্থক্লিষ্ট ঔরঙ্গজেবের কাছে মুর্শিদ কুলি প্রেরিত রাজস্বই ছিল প্রধান অবলম্বন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর সম্রাট ফারুকশিয়ারের আমলে অর্থাৎ 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান
বাংলা ও উড়িষ্যার সুবাদার বা নবাব নিযুক্ত হন। এই সময় থেকেই প্রকৃতপক্ষে বাংলায় স্বাধীন নবাবীর সূচনা ঘটতে থাকে। তিনি বাংলার অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা সুশাসন প্রবর্তন করেন। তার জামাতা সুজাউদ্দিনের শাসনকালে বিহার বাংলার সঙ্গে যুক্ত হয়। পরবর্তী দুই নবাব সরফরাজ খাঁ ও আলীবর্দী খাঁর আমলে স্বাধীন বাংলার অস্তিত্ব বজায় ছিল। সিরাজউদ্দৌলার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী স্বাধীনতা হরণ করে নেয়। এবার বলি হায়দ্রাবাদ রাজ্য সম্পর্কে। মীর করম উদ্দিন চিনকিলিজ খাঁ দাক্ষিণাত্যের মুঘল শাসিত প্রদেশগুলিকে কার্যত একটি স্বাধীন রাজ্যে পরিণত করেন। তিনি ইতিহাসে নিজাম উল মুল্ক নামে পরিচিত। ঔরঙ্গজেবের রাজত্বের শেষ দিকে তার রাজনৈতিক উন্নতি ঘটতে শুরু করে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তিনি তুরানি গোষ্ঠীর অন্যতম নেতা হয়ে ওঠেন। কেননা ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল দরবারে বিভিন্ন অভিজাত গোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল। ইরানি, তুরানি, হিন্দুস্তানি। এই তুরানি গোষ্ঠীর নেতা ছিলেন নিজাম উল মুল্ক। দিল্লি দরবারে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের প্রতিপত্তির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তিনি তাতে নেতৃত্ব দিলেন। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের পতনের পর 1720 খ্রিস্টাব্দে সম্রাট মোহাম্মদ শাহ কৃতজ্ঞতা স্বরূপ তাকে দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত করলেন। 1722 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহ তাকে উজির বা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করলেন। এই পদে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেন এবং বহুবিধ উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেন। দুর্নীতিগ্রস্ত ওমরাহদের এমনকি স্বয়ং সম্রাটের বিরোধিতার বিরক্ত হয়ে 1724 খ্রিস্টাব্দে পদত্যাগ করে তিনি দাক্ষিণাত্যে আবার ফিরে গেলেন এবং সেখানে নিজ ভাগ্য গড়ে তুলতে প্রয়াসী হলেন। সম্রাট মোহাম্মদ শাহ তাকে দাক্ষিণাত্যের শাসনকর্তা বলে মেনে নিলেন এবং তাকে আসফ জাহ উপাধি দিলেন। এইভাবে হায়দ্রাবাদে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। যদিও তিনি কখনোই প্রকাশ্য স্বাধীনতা ঘোষণা করেননি, এই রাজবংশ প্রায় 200 বছর টিকে ছিল। এবার আলোচনায় আসি অযোধ্যা রাজ্য নিয়ে। বর্তমান অযোধ্যা এলাহাবাদ, কানপুরের একাংশ এবং বারাণসী নিয়ে মুঘল যুগে অযোধ্যা সুবা গঠিত ছিল। সুবা কথার অর্থ প্রদেশ। মুঘল যুগে প্রদেশকে বলা হতো সুবা। সাদাত খাঁ ছিলেন স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল রাজনীতিতে প্রাধান্য অর্জন করার পর 1724 খ্রিস্টাব্দে তিনি অযোধ্যার সুবাদার নিযুক্ত হন। তিনি অযোধ্যায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন, দক্ষ প্রশাসন গড়ে তোলেন, নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে কৃষকদের স্বার্থ রক্ষা করেন এবং নতুনভাবে সেনাবাহিনী সুসজ্জিত করেন। 1739 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে কার্যত তিনি স্বাধীন নৃপতিতে পরিণত হয়েছিলেন। অযোধ্যার বংশানুক্রমিক শাসনের ভিত্তি তিনিই রচনা করেন। তার ভ্রাতুষ্পুত্র ও উত্তরাধিকারী আবুল মনসুর খাঁ সফদরজং নিযুক্ত হন এবং দিল্লির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও গ্রহণ করেন। তার পুত্র সুজাউদ্দৌলা দিল্লির নামসর্বস্ব বাদশাহ দ্বিতীয় শাহ আলমের উজির নিযুক্তও হন। তিনি মীর কাসিমের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হয়ে পরাজিত হন এবং এলাহাবাদের সন্ধি দ্বারা অযোধ্যা রাজ্যটি পুরোপুরি কোম্পানির আশ্রিত রাজ্যে পরিণত হয়। এবার আলোচনায় আসি মহীশূর রাজ্য সম্পর্কে। অষ্টাদশ শতকের মধ্যভাগে নিরক্ষর ও ভাগ্যান্বেষী সৈনিক হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের উত্থান ঘটে। তিনি মহীশূরের তৎকালীন অধিপতি হিন্দু অধিপতি নাম নঞ্জরাজ এর অধীনে একজন সামান্য সৈনিক সিপাহসালার হিসেবে তার জীবন
শুরু করেন এবং কালক্রমে কর্মদক্ষতার গুণে নঞ্জরাজের প্রিয়পাত্র হয়ে ওঠেন। 1755 খ্রিস্টাব্দে তিনি দিনদিগুলের ফৌজদার নিযুক্ত হন। 1761 খ্রিস্টাব্দে নঞ্জরাজকে ক্ষমতাচ্যুত করে তিনি মহীশূর রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন। তার উত্থান ভারতীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত করল। তার মৃত্যুর পর তার পুত্র, সুযোগ্য পুত্র টিপু সুলতান মহীশূর রাজ্যে স্বাধীনতা বজায় রেখেছিলেন, কিন্তু চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান পরাজিত হলে মহীশূর রাজ্য সম্পূর্ণভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এবার আলোচনায় আসি মারাঠা সাম্রাজ্য রূপে। প্রথমেই বলি, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ছত্রপতি শিবাজি। শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি মহারাষ্ট্রে স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। মুঘল শক্তির বিরুদ্ধে ক্রমাগত সংঘাতেও লিপ্ত হয়েছিল। শিবাজির মৃত্যুর পর তার পুত্র শম্ভুজি মারাঠা সিংহাসনে বসেন। মুঘল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনিও নিহত হলেন এবং তার পুত্র দ্বিতীয় শিবাজি বা শাহুকে বন্দী করা হয়। শম্ভুজির পর শিবাজির অপর পুত্র রাজারাম এবং রাজারামের পর তার বিধবা স্ত্রী তারাবাই শিশুপুত্র তৃতীয় শিবাজিকে সিংহাসনে বসিয়ে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখেন। ঔরঙ্গজেবের পক্ষে মারাঠাদের দমন করা সম্ভবপর হয়নি। 1707 খ্রিস্টাব্দে আমি আগেই বললাম যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মারাঠাদের মধ্যে গৃহবিবাদ সৃষ্টির উদ্দেশ্যে শম্ভুজি বন্দিপুত্র শাহুকে মুক্তি দেওয়া হয়। শেষ পর্যন্ত শাহু মারাঠা সিংহাসন দখল করেন এবং এ কাজে তার প্রধান সহায়ক ছিলেন তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী, যাকে বলা হয় পেশওয়া বালাজি বিশ্বনাথ। শাসক হিসেবে শাহু উপযুক্ত ছিলেন না, এজন্য তিনি রাজ্যের সকল শাসনভার পেশওয়ার উপর অর্পণ করেছিলেন। এই সময় থেকেই পেশওয়াই রাজ্যের প্রধান শাসকে পরিণত হয়। পেশওয়া পদ বংশানুক্রমিক হয়ে পড়ে। প্রকৃতপক্ষে অষ্টাদশ শতকে মারাঠাদের পুনরুদ্ধারের ইতিহাস হলো পেশওয়া বংশের ইতিহাস। 1713 খ্রিস্টাব্দে পেশওয়া পদে নিযুক্ত হয়ে অচিরেই বালাজি বিশ্বনাথ মারাঠা রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করেন। 1714 খ্রিস্টাব্দে তিনি মুঘল সম্রাট ফারুক শিয়ারের সঙ্গে এক সন্ধি করেন। সন্ধির শর্তানুসারে মুঘল সম্রাট শিবাজি অধিকৃত রাজ্যের উপর তার দাবি ত্যাগ করেন। দাক্ষিণাত্যের কিছু অঞ্চল যথা খানদেশ, গন্ডোয়ানা, বেরার শাহুকে ছেড়ে দেওয়া হয়। দাক্ষিণাত্যের মুঘল অধিকৃত 6টি সুবা থেকে শাহু চৌথ রাজস্বের 1/4 এবং স্বদেশমুখী আদায়ের অধিকার পান। স্বদেশমুখী 1/10 রাজস্বের। এর বিনিময়ে শাহু মুঘল সম্রাটকে বার্ষিক 10 লক্ষ টাকা কর দিতে এবং 15,000 অশ্বারোহী সেনা দিয়ে সাহায্য করতেও সম্মত হলেন। বলা বাহুল্য, এই সন্ধির ফলে দাক্ষিণাত্যের উপর থেকে মুঘল অধিকার কার্যত বিলুপ্ত হয়ে যায়। মারাঠা অধিপতি শাহুর মর্যাদা বৃদ্ধি পায় এবং তিনি মহারাষ্ট্রের আইনসম্মত শাসক হিসেবে স্বীকৃতি পান। 1720 খ্রিস্টাব্দে পেশওয়া বালাজি বিশ্বনাথের মৃত্যু হলে তার 19 বছর বয়স্ক প্রথম বাজিরাও পেশওয়া পদ লাভ করলেন। বহু গুণের অধিকারী প্রথম বাজিরাও সমর কুশল, সাহসী যোদ্ধা, দক্ষ প্রশাসক, দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ ছিলেন। ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ তাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। শিবাজির পরেই তিনি ছিলেন শ্রেষ্ঠ গেরিলা যুদ্ধ বিশারদ। গেরিলা যুদ্ধ, শত্রু যখন প্রবল প্রতিপক্ষ হয়, শত্রুর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ না হয়ে অতর্কিতে আক্রমণ হানাকে বলা হয় গেরিলা যুদ্ধ পদ্ধতি। এই যুদ্ধ পদ্ধতিতে পারদর্শী ছিলেন প্রথম বাজিরাও। তার আমলে মারাঠারা সর্বপ্রথম সর্বভারতীয় রাজনীতি ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। মুঘল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর তিনিই এক সর্বভারতীয় মারাঠা সাম্রাজ্য স্থাপনে প্রয়াসী হয়েছিলেন। তিনি মনে করতেন যে মুঘল সাম্রাজ্যের ধ্বংস অবশ্যম্ভাবী। তিনি শাহুকে বোঝাবার চেষ্টা করেন যে
মৃতপ্রায় শুষ্ক বৃক্ষের কাণ্ডে আঘাত করলে বৃক্ষের শাখা প্রশাখা আপনা থেকেই খসে পড়বে। এইভাবে মারাঠা পতাকা কৃষ্ণা নদী থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে উড্ডীন হবে। অর্থাৎ মুঘল শক্তির অবক্ষয়ের পরে মারাঠা শক্তির উত্থান ঘটবে। এই আশা নিয়ে হিন্দু সাম্রাজ্য স্থাপনের আশায় তিনি হিন্দু পাদবাদশাহী বা মারাঠা নেতৃত্বে হিন্দু সাম্রাজ্য স্থাপনের আদর্শ ঘোষণা করলেন। প্রথম বাজিরাওয়ের মৃত্যুর পর 1740 খ্রিস্টাব্দে তার পুত্র বালাজি বাজিরাও মাত্র 18 বছর বয়সে পেশোয়া পদ লাভ করলেন। বালাজি বাজিরাও হিন্দু পাদবাদশাহীর আদর্শ ত্যাগ করে হিন্দু রাজাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। এর ফলে বহু হিন্দু রাজা তার বিরুদ্ধে বাদী হয়ে পড়ল। মারাঠা বাহিনীতে অহিন্দু ও বিদেশি সৈনিক গ্রহণ করে তিনি মারাঠা বাহিনীর জাতীয় সংহতিও বিপন্ন করে তুললেন। তিনি উদগিরের যুদ্ধে নিজামকে পরাজিত করে বিজাপুর, দৌলতাবাদ, আশিরগড় দখল করলেন। কিন্তু 1761 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা চূড়ান্তভাবে পরাজিত হলো। সদাশিব রাও, বিশ্বাস রাওয়ের পরিচালনায় বিশাল মারাঠা বাহিনী আফগানদের আক্রমণে কর্পূরের মতো উবে যায়। যুদ্ধে পরাজয়ের পর পেশোয়া ভগ্ন হৃদয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই যুদ্ধে মারাঠাদের বিপর্যয় ছিল সর্বাত্মক। পানিপথের যুদ্ধে মারাঠা জাতির পক্ষে কেবল সামরিক পরাজয় ছিল না, মারাঠা জাতির স্বার্থের পক্ষে এই যুদ্ধ ছিল বিপর্যয়। পানিপথের যুদ্ধ পর মারাঠা শক্তির পতন ঘটতে শুরু করলো। শেষ পর্যন্ত মারাঠাদের চূড়ান্ত পরাজয় ঘটল 1818 সালে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠা শক্তির পরাজয়ের মধ্য দিয়ে। এইভাবে ইউরোপীয় শক্তির অনুপ্রবেশ ঘটতে শুরু করল। আমি এত সময় তোমাদের মুঘল সাম্রাজ্যের অবক্ষয় এবং আঞ্চলিক শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে পাঠিয়ে দেয়া হলো। এবার দ্বিতীয় পর্বে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব তা হচ্ছে দক্ষিণ ভারতে ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার কারণ এবং এই প্রতিদ্বন্দ্বিতায় পরিণতিতে 3টি কর্ণাটকের যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই বিষয় নিয়ে। তার আগেই বলি যে কিভাবে ভারতে ইউরোপীয় বাণিজ্যের প্রসার ঘটল সেই সম্পর্কে সংক্ষেপে তোমাদের কিছু বলি। প্রাচীন অতীত থেকেই ভারতের সঙ্গে ইউরোপীয়দের ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান ছিল। ইউরোপের বাজারে ভারতের লবঙ্গ, এলাচ, দারুচিনি, লঙ্কা, গোলমরিচ, সুতি ও রেশম বস্ত্র, দামি পাথর, হাতির দাঁতের জিনিসপত্র প্রভৃতির প্রবল চাহিদা ছিল। এই বাণিজ্য পথ সম্পূর্ণভাবে আরব বণিকদের করায়ত্ত ছিল। তারা ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক ধার্য করলে ইউরোপে এইসব পণ্যের মূল্য প্রচুর বৃদ্ধি পায়। ইউরোপীয় বণিকরা তখন সমুদ্রপথে সরাসরি ভারতে পৌঁছাতে উদ্গ্রীব হয়ে উঠল। এই পটভূমিকায় পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা সর্বপ্রথম জলপথে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। এর ফলে ভারত ও ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা ঘটল। পর্তুগিজদের দেখাদেখি এরপর থেকেই বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী, ওলন্দাজ, ডেনমার্ক, ফরাসি, ইংরেজ প্রভৃতি বণিক গোষ্ঠী ব্যবসা বাণিজ্য করতে ভারতে আসলো। এই সকল বাণিজ্যিক গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ইংরেজ ও ফরাসিরা। দক্ষিণ ভারতে ইংরেজরা বাণিজ্য গড়ে তোলে মাদ্রাজে, অপরদিকে পন্ডিচেরিতে বাণিজ্য কুঠি গড়ে তোলে ফরাসিরা।
বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভারতে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে ইংরেজ ও ফরাসিরা। এর পরিণতিতেই দাক্ষিণাত্যের কর্ণাটক হায়দ্রাবাদের গৃহবিবাদের সুযোগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশীয় রাজনীতিতে জড়িয়ে পড়তে থাকে। তাদের মূল লক্ষ্য ছিল এদেশের একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করা, আর এই লক্ষ্যকে পূরণ করার জন্য ভারতীয়দের আভ্যন্তরীণ কলহে জড়িয়ে পড়লে কর্ণাটকের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। আমরা তাহলে কিভাবে ইউরোপীয় বণিকদের এদেশে আগমন ঘটল এবং কর্ণাটকের যুদ্ধের সূচনা ঘটতে শুরু করলো সে সম্পর্কে আলোচনা করলাম। এবার আলোচনায় আসি দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা কারণ সম্পর্কে। প্রথমেই বলি যে একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এই দুটি বণিক গোষ্ঠীর মধ্যে অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘাতের সূচনা ঘটল। ইউরোপে অষ্টাদশ শতকে মার্কেন্টাইলবাদ নামে এক অর্থনৈতিক তত্ত্বে বলা হয় যে সম্পদশালী হওয়ার জন্য বিশ্ব বাণিজ্যে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা জরুরি। এই অর্থনৈতিক মতবাদ অনুসারে ভারতীয় রপ্তানি বাণিজ্যের উপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই দুটি ইউরোপীয় বণিক গোষ্ঠী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসিরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে পড়েছিল। দ্বিতীয়ত বলি যে এই সময়ে অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে, মুঘল সাম্রাজ্যের দ্রুত অবক্ষয় ঘটতে শুরু করে। মুঘলদের শক্তিশালী নৌবহর তথা প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব ছিল, ফলে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য ব্যাহত হওয়া ছাড়াও ইউরোপীয় বণিক সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করা ছিল মুঘলদের পক্ষে সাধ্যাতীত। এই পরিস্থিতিতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ভারতে তাদের নিজস্ব বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা প্রবল হয়ে ওঠে। তৃতীয়ত বলি দাক্ষিণাত্যের রাজনৈতিক পরিস্থিতিও এই দুই বণিক গোষ্ঠীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করে দিয়েছিল। দাক্ষিণাত্যে ইংরেজ এবং ফরাসিরা রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কর্ণাটক ও হায়দ্রাবাদে পারস্পরিক ভাবাপন্ন দেশীয় রাজাদের কিরণক রূপে অর্থাৎ পুতুল শাসক রূপে ইংরেজ ও ফরাসিরা একে অপরকে সমর্থন করতে শুরু করে। ফরাসিরা কর্ণাটকের সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে চাঁদা সাহেবের পরিচয় হচ্ছে দোস্ত আলীর জামাতা ছিলেন চাঁদা সাহেব, এবং হায়দ্রাবাদের সিংহাসনের জন্য মুজাফর জংকে সমর্থন করে। অন্যদিকে ইংরেজ কোম্পানি যথাক্রমে মোহাম্মদ আলী ও নাসির জংয়ের পক্ষ অবলম্বন করে। এইভাবে ভারতীয়দের আভ্যন্তরীণ কলহে ইংরেজ ও ফরাসি প্রতিদ্বন্দ্বিতা চরম আকার ধারণ করে। চতুর্থত বলি যে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের প্রভাব ভারতবর্ষে এসে পড়েছিল। ভারতেও ইংরেজ ও ফরাসি বণিকদের উপর বিরূপ প্রভাব পড়েছিল। অস্ট্রিয়ার ষষ্ঠ চার্লসের মৃত্যুর পর তার কন্যা মারিয়া টেরেসা সিংহাসনে বসলে দুর্বলতার সুযোগ নিয়ে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক অস্ট্রিয়ার সমৃদ্ধশালী অঞ্চল সাইলেসিয়া দখল করে। এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হয়। এই সময় ইংল্যান্ড অস্ট্রিয়াকে এবং ফ্রান্স প্রাশিয়াকে সমর্থন করে। এই অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের সূত্র ধরে ভারতে দাক্ষিণাত্যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দানা বেঁধে ওঠে। শেষমেশ কর্ণাটকের যুদ্ধে তা পর্যবসিত হয়। পঞ্চমত বলি যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের প্রভাবও পড়েছিল। ইউরোপে 7 বছর ব্যাপী অর্থাৎ
1756 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধ সংঘটিত হয়েছিল। তার প্রভাব পড়েছিল ভারতেও ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয়, কেননা ইউরোপে এই দুই শক্তি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সুতরাং এই যুদ্ধের প্রভাব ভারতবর্ষে এসেও পড়ে এবং ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত 1763 খ্রিস্টাব্দে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের অবসানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। আমরা এত সময় দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার কারণ সম্পর্কে আলোচনা করলাম এবং আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। এবার আলোচনায় আসি দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার পরিণতিতে পরপর 3টি কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই সম্পর্কে আলোচনায় আসি। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 1748 খ্রিস্টাব্দ। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার দুর্বল উত্তরাধিকারীদের ব্যর্থতার সুযোগ নিয়ে অন্যান্য রাজ্যের মতো দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ ও কর্ণাটকের রাজ্যও স্বাধীন হয়ে পড়ে। আইনত কর্ণাটক ছিল হায়দ্রাবাদের নিজামের অধীন, কিন্তু কর্ণাটকের নবাব দোস্ত আলী কার্যত স্বাধীনভাবেই রাজ্য চালাতেন। 1743 খ্রিস্টাব্দে মারাঠাদের সঙ্গে সংঘর্ষে কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু ঘটে। কর্ণাটকের সিংহাসন শূন্য হয়। এই সিংহাসনে শূন্য হওয়ার ফলে গৃহবিবাদের সূচনা ঘটল। নিজামের মনোনীত ব্যক্তি আনোয়ারউদ্দিন কর্ণাটকের সিংহাসনে বসলেন। দোস্ত আলীর জামাতা চাঁদা সাহেব সিংহাসনের অন্যতম দাবিদার ছিলেন। তিনিও তার অনুগামীদের পক্ষে আনোয়ারউদ্দিনকে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হলে আমেরিকা ও ভারতে বাণিজ্য ক্ষেত্রে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইংরেজ ও ফরাসিদের মধ্যেও যুদ্ধ শুরু হয়ে যায়। ইংরেজ সেনাপতি কমোডর বার্নেট 1745 খ্রিস্টাব্দের কয়েকটি ফরাসি যুদ্ধজাহাজ দখল করে নিলে ভারতের দুই পক্ষের মধ্যে সংঘাতের শুরু হয়। 1746 খ্রিস্টাব্দে পন্ডিচেরির ফরাসি গভর্নর, ফরাসি শাসনকর্তা জোসেফ ডুপ্লে অতি সহজেই ইংরেজ বাণিজ্য কেন্দ্র সামরিক ঘাঁটি মাদ্রাজ দখল করে। মাদ্রাজ ছিল কর্ণাটকের রাজ্যের অন্তর্ভুক্ত আনোয়ারউদ্দিনের শাসনাধীন অঞ্চল। বিপন্ন ইংরেজরা তার শরণাপন্ন হলে তিনি 10,000 সৈন্য নিয়ে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করল। শুরু হলো মাইলাপুর বা সেন্ট থোমের যুদ্ধ 1746 খ্রিস্টাব্দে। মাত্র 930 জন ফরাসি সৈন্যের কাছে নবাবের বিরাট বাহিনী পরাজিত হলো। মুষ্টিমেয় ফরাসি সৈন্যের হাতে নবাবের বিরাট বাহিনীর শোচনীয় পরাজয় ইউরোপীয়দের চোখ খুলে দিল। তারা বুঝতে পারল যে চেষ্টা করলে অনায়াসেই তারা ভারতের সাম্রাজ্য স্থাপনে সক্ষম। 1748 খ্রিস্টাব্দে ইউরোপে আইলা চ্যাপেলের সন্ধি দ্বারা অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের সমাপ্তি ঘটলে ভারতেও তার প্রভাব পড়ল। ভারতেও ইংরেজ ও ফরাসিদের মধ্যে সাময়িক শান্তি স্থাপিত হলো। আমি সাময়িক বললাম, তার কারণ হচ্ছে এরপরেও কিন্তু বিবাদের সূচনা ঘটে গিয়েছিল। যাই হোক, এই মাদ্রাজের সন্ধি দ্বারা ডুপ্লে একান্ত অনিচ্ছা সত্ত্বেও ইংরেজদের মাদ্রাজ ফিরিয়ে দিতে বাধ্য হলেন। এইভাবে প্রথম কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটল। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ সম্পর্কে বলি, যে যুদ্ধ শুরু হয়েছিল 1749 থেকে 1754 খ্রিস্টাব্দে। রাজনৈতিক দুর্বলতার সুযোগে ডুপ্লে ভারতে একটি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। আনোয়ারউদ্দিনের শোচনীয় পরাজয় তাকে আরও উৎসাহিত করে। আইলা চ্যাপেলের সন্ধির শর্ত অনুসারে অনিচ্ছা সত্ত্বেও তিনি ইংরেজদের মাদ্রাজ প্রত্যর্পণে বাধ্য হলেন। তিনি নতুন করে যুদ্ধের সুযোগ খুঁজছিলেন। বলা বাহুল্য, খুব শীঘ্রই সেই সুযোগ এসে গেল। 1748 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নবাব নিজামুল মুলকের মৃত্যু হলে তার দ্বিতীয় পুত্র নাসির জং
ও দৌহিত্র মুজাফফরজংয়ের মধ্যে সিংহাসন দখলকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়ে যায়। অন্যদিকে কর্ণাটকের সিংহাসন নিয়েও আনোয়ারউদ্দিন ও চাঁদা সাহেবের মধ্যে বিবাদ ছিল। দাক্ষিণাত্যের এই রাজনৈতিক দ্বন্দ্বে অংশগ্রহণ করে ডুপ্লে তার রাজনৈতিক বাসনাকে চরিতার্থ করার জন্যে কর্ণাটকের সিংহাসনে চাঁদা সাহেবকে এবং হায়দ্রাবাদের সিংহাসনে মুজাফফরজংকে সমর্থন জানালেন। এইভাবে চাঁদা সাহেব, মুজাফফরজং ও ফরাসি বাহিনী একত্রে আনোয়ারউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। ভেলোরের কাছে অম্বুরের যুদ্ধে আনোয়ারউদ্দিন পরাজিত হলেন 1749 খ্রিস্টাব্দে। তার পুত্র ভীত হয়ে কোনো ক্রমে ত্রিচুনাপল্লী দুর্গে আশ্রয় নিতে বাধ্য হলেন। চাঁদা সাহেব কর্ণাটকের সিংহাসনে বসলেন। এর ফলে কর্ণাটকে ফরাসি শক্তি অপ্রতিহত হয়ে উঠল। ফরাসি শক্তির এই ক্ষমতা বৃদ্ধি ইংরেজদের শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়ালো। ইতিমধ্যে নাসির জং আততায়ীর হাতে নিহত হলেন। মুজাফফরজং হায়দ্রাবাদের সিংহাসনে বসলেন। কর্ণাটক ও হায়দ্রাবাদের নিজ প্রার্থীকে প্রতিষ্ঠিত হওয়ায় দাক্ষিণাত্যে ডুপ্লে তথা ফরাসিদের প্রাধান্য প্রতিষ্ঠিত হল। ইতিমধ্যে মুজাফফরজংও নিহত হলে 1751 খ্রিস্টাব্দে তিনি নিহত হলেন। নিজামুল মুলকের তৃতীয় পুত্র সালাবৎজংকে হায়দ্রাবাদের সিংহাসনে বসানো হলো। নবাবের নিরাপত্তার তাগিদে ফরাসি সেনাপতি বুসির নেতৃত্বে হায়দ্রাবাদে একটি বিশাল ফরাসি বাহিনী মোতায়েন করা হলো। যদিও এর প্রকৃত উদ্দেশ্য ছিল নিজামের দরবারে ফরাসি প্রাধান্য বৃদ্ধি করা। এই সৈন্যবাহিনীর ব্যয়ভার নির্বাহের জন্য বুসি সালাবৎজংয়ের কাছ থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর সরকার নামে একটি অঞ্চল লাভ করল। প্রকৃতপক্ষে এই সময় ফরাসি কোম্পানির ক্ষমতা প্রতিপত্তি তুঙ্গে পৌঁছালো। ডুপ্লে তার কল্পনারও অতীত সাফল্য অর্জন করেছিলেন। আনোয়ারউদ্দিনের পুত্র মোহাম্মদ আলী তখনও তিরুচিরাপল্লী দুর্গে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। সামরিক ও বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্থানটি দখলের জন্য ফরাসি বাহিনী অগ্রসর হলে মাদ্রাজের ইংরেজ শাসনকর্তা স্যান্ডার্স মোহাম্মদ আলীর পক্ষ অবলম্বন করলেন। দাক্ষিণাত্যে ইংরেজদের এই সংকটময় মুহূর্তে আবির্ভূত হলেন অন্যতম ধুরন্ধর কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন রণনিপুণ সেনানায়ক রবার্ট ক্লাইভ। তিনি কর্ণাটকের রাজধানী আরকট আক্রমণের প্রস্তাব দিলেন। এর ফলে আরকট রক্ষার জন্য ফরাসি বাহিনী ত্রিচুনাপল্লী থেকে সরে আসবে এবং তাতে ত্রিচুনাপল্লীর ওপর থেকে ফরাসি চাপ কমবে। সামান্য সংখ্যক সৈনিক নিয়ে ক্লাইভ বিদ্যুৎ গতিতে অরক্ষিত রাজধানী আরকট দখল করে নিলেন। এর ফলে যুদ্ধের গতি পরিবর্তিত হয়ে গেল। ফরাসিরা ক্রমাগত পরাজিত হতে থাকলো। ত্রিচুনাপল্লী ইংরেজদের অধিকারে আসলো। বন্দি চাঁদা সাহেবকে হত্যা করা হলো। মোহাম্মদ আলী কর্ণাটকের সিংহাসনে বসলেন। এর ফলে কর্ণাটকে ফরাসি প্রভাব লুপ্ত হলো। ইংরেজ প্রতিপত্তি প্রতিষ্ঠিত হলো। এই সময় ফ্রান্সের সরকার ডুপ্লেকে সরিয়ে নিয়ে গেলেন। ফ্রান্সে ফিরে যেতে তিনি বাধ্য হলেন। 1754 খ্রিস্টাব্দে তার স্থলাভিষিক্ত হলেন গডহিউক। যা হোক, দুপক্ষের মধ্যে সাময়িক শান্তি স্থাপিত হলো সন্ধি স্বাক্ষরের মাধ্যমে। সন্ধির শর্ত অনুসারে ইংরেজ ও ফরাসিরা একে অন্যের অধিকৃত স্থানগুলি ফেরত দেয়। স্থির হয় যে ভবিষ্যতে দেশীয় রাজন্যবর্গের বিবাদে কোনো পক্ষই হস্তক্ষেপ করবে না। কিন্তু এই প্রতিশ্রুতি ছিল কাগজে প্রতিশ্রুতি। উভয় পক্ষের মধ্যে সংঘাতের বীজ নিহিত ছিল, যার সূচনা ঘটল 1756 খ্রিস্টাব্দে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কে কেন্দ্র করে ভারতবর্ষেও ইঙ্গ ফরাসি শক্তির মধ্যে যুদ্ধের সূচনা ঘটল। যুদ্ধের সূচনায় ইংরেজরা বাংলাদেশে ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে নিলেন। এর 3 মাস পরে অর্থাৎ 1757 খ্রিস্টাব্দের 23শে জুন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে বাংলার নবাব
কে পরাজিত করে বাংলায় ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা করলো। বাংলায় যে ইংরেজ ভিত্তি প্রতিষ্ঠিত হলো, সেই বাংলা অপরিমিত সম্পদকে কর্ণাটকের যুদ্ধে ইংরেজ শক্তি ব্যয় করতে পেরেছিল। 1760 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি আয়রকুট বন্দিবাসের যুদ্ধে ফরাসি সেনাপতি কাউন্ট লালিকে পরাজিত করলেন। পন্ডিচেরি ইংরেজদের হস্তগত হলো 1761 খ্রিস্টাব্দে। এরপর ফরাসি অধিকৃত গিঞ্জি ও মায়ের পতন ঘটল। এইভাবে 1762 খ্রিস্টাব্দে ভারতে ফরাসি শক্তির অবসান ঘটল। 1763 খ্রিস্টাব্দে ইউরোপে সপ্তবিশ্বব্যাপী যুদ্ধের অবসান ঘটল প্যারিসের সন্ধি স্বাক্ষরের মাধ্যমে। ভারতবর্ষেও তার প্রভাব এসে পড়ল। ভারতবর্ষেও দুপক্ষের মধ্যে শান্তি স্থাপিত হলো। ফরাসিরা তাদের অধিকৃত স্থানগুলি যদিও ফিরে পেল, কিন্তু তারা প্রতিশ্রুতি দিতে বাধ্য হলো যে এই স্থানগুলিতে কেবলমাত্র বাণিজ্যিক কেন্দ্র করে তুলতে পারবে, কোনো রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ বা রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করা, দুর্গ নির্মাণ করার অধিকার পাবে না। এর ফলে ভারতের রাজনীতিতে ফরাসিদের প্রভাব চিরতরে লুপ্ত হলো। ডুপ্লের স্বপ্ন বাস্তবায়িত হলো না। অপরদিকে ভারতে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি সুদূর হলো। দাক্ষিণাত্যে ইংরেজদের এই জয়লাভ তাদের ভারতবর্ষের সাম্রাজ্যের বিস্তারের পথকে প্রশস্ত করে তুলেছিল। এত সময় তোমাদের পরপর 3টি কর্ণাটকের যুদ্ধ সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। আলোচনার শেষ পর্বে যে বিষয় নিয়ে আমি বলবো তা হচ্ছে দাক্ষিণাত্যের কর্ণাটক যুদ্ধে, অর্থাৎ দাক্ষিণাত্যে ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতায় ইংরেজদের সাফল্যের কারণ কিংবা ফরাসিদের ব্যর্থতা নিয়ে আলোচনা করব। দীর্ঘ 2 দশক ব্যাপী দাক্ষিণাত্যের ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতা ফরাসিদের চূড়ান্ত ব্যর্থতার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটেছিল। কর্ণাটকের যুদ্ধে ফরাসিদের ব্যর্থতা কিংবা ইংরেজদের সাফল্য লাভের কারণ সম্পর্কে আলোচনায় আসি। প্রথমেই যে কারণ সম্পর্কে বলবো তা হলো যে ইংরেজরা বিকল্প বাণিজ্যিক ঘাঁটি পেয়েছিল বাংলাকে, যেটা ফরাসিরা পায়নি। অর্থাৎ ইংরেজদের আর্থিক সমৃদ্ধির মূলেই ছিল এই বিকল্প বাণিজ্যিক ঘাঁটি। কর্ণাটকের পলাশির যুদ্ধে জয়লাভ করে ইংরেজ কোম্পানি বিপুল সম্পদ ও একচেটিয়া বাণিজ্যের মালিক হয়ে যায়। বাংলার বিপুল সম্পদ হাতে আসায় তারা এক প্রকার অপরাজেয় হয়ে ওঠে। অন্যদিকে প্রবল অর্থ সংকটের কারণে ফরাসিরা প্রতিদ্বন্দ্বিতায় ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। তাই রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে পলাশির যুদ্ধই ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারিত করে দিয়েছিল। দ্বিতীয়ত বলা যায় যে ইংরেজরা ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করলেও তারা বাণিজ্যকে কখনোই অবহেলা করেনি। বাণিজ্যকে তারা অগ্রাধিকার দিয়েছিল। কিন্তু ফরাসিরা বাণিজ্যকে অবহেলা করে রাজনৈতিক কার্যকলাপকে বেশি গুরুত্ব দিয়েছিল। ফলে কর্ণাটকের যুদ্ধে তারা তীব্র অর্থনৈতিক সংকটের কবলে পড়ে। এই যুদ্ধে পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন ছিল তা ফ্রান্স থেকে আসা সম্ভবপর হয়নি, যার ফলে এই যুদ্ধে তাদের পরাজয় ঘটল কর্ণাটকের যুদ্ধে। তৃতীয়ত বলা যায় যে ভারতে ইংরেজরা তাদের শক্তিশালী নৌবহরের সাহায্যে সমুদ্র উপকূল নিয়ন্ত্রণ করত। শক্তিশালী নৌবহর ছিল। অন্যদিকে ভারতে ফরাসিদের শক্তিশালী নৌবহর ছিল না। ফলে ফরাসিরা যুদ্ধে পিছিয়ে পড়তে থাকে। P.E. রবার্টস বলেছেন যে ইনডিড British naval superiority
would probably in any case have rendered the ultimate success of the French impossible. সুতরাং নৌশক্তির অভাবে ফরাসিরা যুদ্ধে পিছিয়ে পড়তে থাকে। চতুর্থত বলা যায় যে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হলে ইংরেজরা স্বদেশের কারখানাগুলির জন্য কাঁচামাল সংগ্রহে এবং কারখানায় উৎপন্ন পণ্য সামগ্রী বিক্রির জন্য বাজার দখল করতে অত্যন্ত উৎসাহ তৎপরতা দেখিয়েছিল। এই মনোভাব কিন্তু ফরাসিদের মধ্যে ছিল না। পঞ্চমত বলা যায় যে দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের সময় ইংরেজ সেনাপতি যথা সান্ডার্স, আয়ারকুট, ফোর্ড, লরেন্স এরা অসামান্য যোগ্যতা ও দক্ষতা দেখিয়েছিলেন, কিন্তু ফরাসি সেনাপতি কাউন্ট লালি ছিলেন বদমেজাজি এবং ডুপ্লে ছিলেন অত্যন্ত দাম্ভিক ও উগ্র প্রকৃতির মানুষ। অন্যদিকে ক্লাইভ ছিলেন দক্ষ কূটনৈতিক বুদ্ধির অধিকারী, চতুর কূটনৈতিক জ্ঞান তার মধ্যে ছিল। স্পিয়ারের মতে লালি সাহসী ও সাবধানী হলেও তার কূটনীতি ও দূরদর্শিতা ক্লাইভের মতো ছিল না, যার ফলে এই কূটনৈতিক জ্ঞান, যুদ্ধ পরিচালনার দক্ষতার ফরাসি সেনাপতিদের অভাব থাকায় তারা যুদ্ধে পরাজিত হলো। ষষ্ঠত বলা যায় যে ফরাসি শাসনকর্তা ডুপ্লের মানসিক আচরণ ফরাসিদের ব্যর্থতাকে অনিবার্য করে তুলেছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, সহকর্মীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল না হওয়া। ত্রিচর্ণপল্লী দুর্গে যখন মোহাম্মদ আলী অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তখন কিন্তু তিনি ত্রিচর্ণপল্লী দুর্গটা অধিকার করে নিতে পারতেন, কিন্তু কাল বিলম্ব করেছিলেন। দীর্ঘসূত্রতার কারণে ত্রিচর্ণপল্লী দুর্গ কিন্তু ইংরেজরা অবরোধমুক্ত করে নিয়েছিল। এই যে ভুল সিদ্ধান্ত, ডুপ্লের ভুল সিদ্ধান্তের জন্য ফরাসিরা পরাজিত হয়েছিল, যে কারণে ফরাসি সরকার, ফ্রান্সের সরকার ডুপ্লোকে সরিয়ে নিতে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে পরাজয়ের পর সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। সপ্তমত বলা যায় যে ফরাসি কর্তৃপক্ষের কয়েকটি মারাত্মক ভুল সিদ্ধান্ত তাদের ব্যর্থতাকে অনিবার্য করে তুলেছিল। আমি আগেই বললাম যে ডুপ্লের অপসারণ, তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছিল, তার নীতির পরিবর্তন করে নতুন নীতি গ্রহণ করা, হায়দ্রাবাদ থেকে সেনাপতি বুসির অপসারণ প্রভৃতি পদক্ষেপগুলি ভারতে ইংরেজদের সুবিধা করে দিয়েছিল। অষ্টমত বলা যায় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেসরকারি প্রতিষ্ঠান হওয়ায় যুদ্ধ চলাকালে তাদের অনুমতির প্রয়োজন ছিল না, কিন্তু ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় যুদ্ধের প্রতি মুহূর্তে তাদের সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তাছাড়া ফরাসি কোম্পানির সে দেশের জনগণের কোনো সমর্থন ছিল না। এই সকল কারণে কর্ণাটকের যুদ্ধে, দাক্ষিণাত্যের কর্ণাটকের যুদ্ধে ইংরেজদের একদিকে যেমন সাফল্য ঘটেছিল, অন্যদিকে তেমনি ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটল। ভারতবর্ষে তাদের সাম্রাজ্য স্থাপনের আশা চিরতর অবলুপ্ত হলো। অন্যদিকে ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত হলো দাক্ষিণাত্যকে কেন্দ্র করে ইংরেজদের। সুতরাং দাক্ষিণাত্যে ইংরেজদের জয়লাভ ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়ার অন্যতম কারণ রূপে এই দাক্ষিণাত্যের জয়কে ধরা হয়। আমি এত সময় তোমাদের দাক্ষিণাত্যের কর্ণাটক যুদ্ধে ইংরেজদের সাফল্য এবং ফরাসিদের ব্যর্থতা নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে পাঠিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত আলোচনা সমাপ্ত করলাম।